আমাদের স্কুল পর্যায়ে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তক তার কর্মসূচি পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব, বর্তমান সরকার এবং এরপরে যে সরকার আসবে সেখানে আমাদের একটা বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকের পরিবর্তন প্রয়োজন, আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে পরিবর্তন প্রয়োজন। আমি বহু ছাত্রের সাথে কথা বলছি, এখনকার পরীক্ষা পদ্ধতি নিয়ে এটা কোনো পরীক্ষা পদ্ধতিই না, এটা কোনো পরীক্ষা পদ্ধতিই না। সৃজনশীল প্রশ্ন একাডেমিকলি ঠিক আছে, কিন্তু আপনি যদি তাকে প্রপারলি বাস্তবায়ন না করেন তাহলে এটা কোনো কাজের জিনিস না। যেমন ধরেন আপনি একাডেমিকলি লিখলেন সেকুলারিজম মানে হলো অসাম্প্রদায়িকতা, যে কোনো ধর্মের মানুষ আরেকজনের ধর্মকে হচ্ছে আপনার অফেন্ড করবে না, সেটা তো ঠিকই আছে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যেটা করেন সেটা হলো ইসলামোফোবিয়া। তাহলে আপনি যখন নাম দিচ্ছেন সৃজনশীল, টেক্সট বুক ডেফিনেশন ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় এটা না আগেরটাও হইতেছে না পরেরটাও হইতেছে। কাজে আমাদের পাঠ্যপুস্তক এবং পরীক্ষা পদ্ধতির এই পরিবর্তন প্রয়োজন। শিক্ষায় সরকারের বরাদ্দ বাড়াইতে হবে। এখন আমরা জিডিপির 2 থেকে 3% আমাদের শিক্ষায় দেওয়া হয়, কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে একটি উন্নত দেশের দিকে আগাইতে চাই তাহলে আমাদের জিডিপির বরাদ্দ 5% করা উচিত। আমি ছাত্র রাজনীতির বিপক্ষে, কিন্তু ছাত্রদের রাজনৈতিক যে অ্যাক্টিভিটিস তার বিপক্ষে না, কিন্তু ছাত্রদের রাজনীতি হওয়া উচিত তার দলীয় এবং ব্যক্তিগত স্বার্থ না, তার জাতীয় স্বার্থ। ছাত্রদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হওয়া উচিত যে শিক্ষায় বরাদ্দ 5% হইতে হবে। চায়না আজকে থেকে 10, 12, 15 বছর আগে তাদের জিডিপির বরাদ্দ প্রায় 2-2.5%-এর মতো ছিল। তারা এটাকে সিস্টেমেটিকলি বাড়াইতে বাড়াইতে প্রায় 4.5%-এর মধ্যে আনছে। And that dramatically worked. আমরা যদি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমরা সামনের দিকে যাইতে চাই, তাহলে আমাদের একটা প্রধান কর্তব্য হওয়া উচিত যে আমাদের এডুকেশন সিস্টেমে সরকারের বরাদ্দ বাড়াতে হবে, এবং এই দেশের ছাত্র সমাজের একটা প্রধানতম রাজনৈতিক কর্মসূচি হওয়া উচিত যে শিক্ষায় জিডিপির বরাদ্দ বাড়ানো। উন্নত দেশে আমাদের দেশ থেকে প্রচুর ছাত্র পড়াশোনা করার জন্য যায়। এটা ইন্ডিয়া থেকে যায়, এটা চায়না থেকে যায়, আমাদের বাংলাদেশ থেকে যায়, মিডল ইস্টের অনেক কান্ট্রি থেকে যায়। এটাকে আমরা কখনো কখনো ব্রেইন ড্রেইন বলি, এটাকে সমালোচনা করি, কিন্তু এটা ভালো দিক একদিকে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের ছাত্ররা যাচ্ছে। কিন্তু আবার একই সাথে এটি প্রয়োজন যে আমরা যদি একটা শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, যে এই ছাত্রদের একটা অংশ আমাদের দেশে ফেরত আসবে এবং তারা এখানে কাজ করবে। এটাকে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে তাদের ফেরত আসার জায়গাটা আমাদের ঠিক করে দিতে হবে। আমরা রিসেন্ট হিস্ট্রিতে দেখেছি যে সমস্ত দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে গেছে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে যাতে করে তার দেশের এই হাইলি এডুকেটেড এবং ট্রেইনড লোকেরা দেশে ফিরতে পারে। চায়না 2008 সালে একটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি নিয়েছে এবং তার টার্গেট ছিল যে ফিউ থাউজেন্ড, প্রায় 6-7 হাজার যারা বাইরে থেকে পিএইচডি করছে, পড়াশোনা করছে, তারা হচ্ছে এই কর্মসূচির অধীনে দেশে ফিরে এসেছে। ইন্ডিয়া রিসেন্টলি একই রকম একটি প্রজেক্ট নিয়েছে। আমরা এই সরকারকে দাবি জানাবো ছাত্রদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, যেন তারা একটা 36 জুলাই ট্যালেন্ট হান্ট কর্মসূচি ঘোষণা করে। যারা আওয়ামী লীগের সময় রেজাল্ট ভালো করছে কিন্তু রাজনৈতিক অপারেশনের কারণে ভালো জায়গায় নিয়োগ পায় নাই, যারা ডেপ্রাইভড হয়েছে, যারা দেশ ছেড়ে গেছে, যারা এখন মনে করতেছে যে এই দেশে আমি ফেরত আসবো কি আসবো না, আমরা তাদেরকে অনুরোধ করব যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনার প্রতি সম্মান জানায় যেন তারা দেশে ফিরে আসে। আর সরকারকে আমরা অনুরোধ করব তারা যেন তাদেরকে ফেরত আনার জন্য একটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি তারা শুরু করে। আমরা যদি আমাদের দেশের মেধাবী সন্তানদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী সম্মান দিতে পারি এবং প্লেসমেন্ট দিতে পারি এবং দলের যে দলীয় কনফ্লিক্ট সেটার বিয়ন্ডে উঠে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি, তাইলেই পরে এই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। আমি সর্বশেষ তরুণ প্রজন্মকে অ্যাড্রেস করে কিছু বলতে চাই। এই জুলাইয়ের অভ্যুত্থানের মূল কারিগর হচ্ছে তারা।
আমরা আশা করতেছি যে আমরা 1-2 বছরের মধ্যে বর্তমান সরকারের নেতৃত্বে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেগুলো কমপ্লিট করে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে পারব। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তাইলে পরে আমাদের যেটি দায়িত্ব সেটি হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে অ্যাসেস করে তাকে ভোট দেওয়া। গণতন্ত্র একটা ভালো সিস্টেম, কিন্তু এই সিস্টেমের মধ্যে নাগরিকদের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি সঠিক বিবেচনায় সঠিকভাবে তার ভোটিং পাওয়ার এক্সারসাইজ না করে তাহলে গণতন্ত্রের মধ্য দিয়ে ভালো লোক নির্বাচিত হয়ে সংসদে যাবে না। আমরা যদি চাই যে আমাদের গণতন্ত্র শক্তিশালী হোক তাহলে আমাদের রাজনৈতিক দলকে শক্তিশালী করতে হবে, রাজনৈতিক দলের মধ্যে ভালো রাজনীতিবিদ থাকতে হবে এবং ভোটিং এর সময় জনগণের দায়িত্ব হলো তুলনামূলকভাবে ভালো লোককে ভোট দিয়ে সংসদে পাঠানো। আমি তরুণ প্রজন্মের কাছে অনুরোধ করব যে দলীয় লয়ালটি থেকে ভোট দেওয়ার যে কালচার আপনারা এটি থেকে বের হয়ে আসেন। মার্কা দেখে ভোট দেওয়ার যে কালচার আমরা যেন এটি থেকে বের হয়ে আসতে পারি। ব্যক্তিকে দেখে আপনি ভোট দেন, যে ব্যক্তির টাকা বেশি তাকে না, যে ব্যক্তি প্রচারণা বেশি করে তাকে না, যে ব্যক্তির সিভি বেটার তার সিভি দেখেন, যার সততা ভালো, যে যেটা বলে সেটা মিন করে, যার অর্থনৈতিক অসততা নাই। আমরা যদি তুলনামূলকভাবে সৎ এবং যোগ্য ব্যক্তিকে আইডেন্টিফাই করে তাকে ভোট দেই এবং এই প্যাটার্ন যদি শুরু হয় তাহলে যারা সৎ এবং যোগ্য ব্যক্তি তারাও রাজনীতিতে আসতে চাইবে সকল দলের ক্ষেত্রে। এবং তুলনামূলকভাবে সকল রাজনৈতিক দলের মধ্যে যদি তারুণ্যের পরিমাণ বাড়ে, সততার পরিমাণ বাড়ে, যোগ্যতা সম্পন্ন লোকের সংখ্যা বাড়ে এবং ভালো লোকরা যদি জনগণের ভোট পায় তাহলে আমরা রাজনীতির একটা গুণগত পরিবর্তন পাব ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে বিপ্লবে ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদেরকে রাস্তায় নামতে হবে, এটি সত্য, কিন্তু একই সাথে আমাদেরকে পড়াশোনার টেবিলেও ফিরতে হবে। দিনের শেষে আমরা যদি আমাদের যোগ্যতাকে না বাড়াই, আমরা যদি কম্পিটেন্ট হয়ে না উঠি তাহলে আমরা সারা দুনিয়ার এখন যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড সেখানে আমরা পিছিয়ে পড়ব। আমরা ভারতীয় আধিপত্যবাদের কথা বলি, কিন্তু আমরা যদি ভারতের চাইতে অধিক যোগ্যতা সম্পন্ন না হইতে পারি তাহলে কোনো না কোনোভাবে তাদের আধিপত্যবাদ আমাদের দেশে এফেক্টিভ হবে। দ্য অনলি ওয়ে আমরা যদি এটাকে কমব্যাট করতে চাই তাহলে আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে এফেক্টিভ ম্যান পাওয়ারে পরিণত করতে হবে। কাজে তারুণ্যের একটা বড় কাজ হচ্ছে পড়াশোনার টেবিলে ফেরত যাওয়া, একটা বড় কাজ হচ্ছে তার যোগ্যতাকে বাড়ানো, একটা বড় কাজ হচ্ছে আজকের দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সমপরিমাণ যোগ্যতা অথবা তাদের চাইতেও বেশি যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিক আছে, আবার এট দ্য সেম টাইম এর কিছু খারাপ দিক আছে। মডার্নিটির কিছু ভালো দিক আছে, আবার এট দ্য সেম টাইম তার একটা খারাপ দিক আছে। একটা বড় খারাপ দিক হলো সোশ্যাল মিডিয়ার যে মানুষ কতক্ষণ অ্যাটেনশন নিয়ে একটা জিনিস পড়তে পারে এই স্প্যানটা ধীরে ধীরে কমে আসতেছে। আগে মানুষ লম্বা বই পড়তো, এখন মানুষ ফেসবুক পোস্ট পড়ে, পোস্টের মধ্যে ছোট হইলে সেটা বেশি পড়ে, পড়ার চাইতে ভিডিও বেশি দেখে, এরপর ভিডিও আরো ছোট হয়ে রিল হইলে আরো বেশি দেখে। এই অভ্যাস দিয়া দুনিয়ার নেতৃত্ব দেওয়া যাবে না। একটা ভিডিও দেখার চাইতে একটা পোস্ট বেশি পড়েন, একটা পোস্ট পড়ার চাইতে একটা বই বেশি পড়েন, তাইলে পরে আমরা আমাদের যে যোগ্যতা সেটিকে বাড়িয়ে আমরা দুনিয়াকে নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের দুনিয়ায় আমরা যে সমস্ত কনফ্লিক্টের মধ্যে বসবাস করি তার মধ্যে একটা বড় কনফ্লিক্ট হলো যে আধুনিক মানুষ কিভাবে তার মোরাল আন্ডারস্ট্যান্ডিং অথবা এথিক্সকে নেভিগেট করবে। প্রি মডার্ন ওয়ার্ল্ডে মানুষের জন্য এটা খুব সহজ ছিল যে সকল মানুষ কোনো না কোনো ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে বড় হয়েছে। আপনি আজকে থেকে 100 বছর আগে যদি যান ইউরোপও আপনি কনজারভেটিভ খ্রিস্টিয়ানিটি পাবেন, আমাদের এশিয়া এবং অন্যান্য দেশে আপনি কনজারভেটিভ মুসলিম প্র্যাকটিস পাবেন। কিন্তু আধুনিকতার মধ্যে মানুষ যখন আগানো শুরু করেছে তখন সে বিভিন্নভাবে ধর্মকে চ্যালেঞ্জ করা শুরু করেছে, কিন্তু এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে সে এমন একটা জায়গায় আসছে যে তার মোরাল কনফ্লিক্ট অথবা মোরাল কোশ্চেন এটা রিজলভ হয় নাই। সে
সেটার মধ্যে খাবি খাচ্ছে। তো আজকে আমাদের যেটা দায়িত্ব সেটি হচ্ছে যে আমাদের মোরাল আন্ডারস্ট্যান্ডিং এবং নৈতিকতার জন্য ওয়েস্টকে একসময় ধর্মের কাছে ফিরতে হবে এবং ইস্টকে তার ধর্মকে প্রিজার্ভ করতে হবে। যে আজকের যে তরুণ প্রজন্ম, আজকে বাংলাদেশে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের ধর্ম, আমাদের ইসলাম যেন আমাদের মোরাল আন্ডারস্ট্যান্ডিং এর সোর্স হয়ে উঠে এবং থাকে। এটা আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলতে হবে। কাজে আমরা যখন ইসলামী মূল্যবোধের কথা বলি, আমরা কিন্তু সাম্প্রদায়িকতার কথা বলি না। এটা দুই জিনিস। যেমন আমরা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার কথা বলি, আমরা কিন্তু ভারতের বিরোধিতার কথা বলি না। ভারত আধিপত্যবাদ ছেড়ে দেখ, তাহলে তারা আমার বন্ধু। আমরা যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরোধিতা করি, আমরা কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করি না। আওয়ামী লীগ যদি বাকশাল ছেড়ে দেয়, আওয়ামী লীগ যদি হাসিনার ফ্যাসিবাদ ছেড়ে দেয়, অথবা যারা বাকশাল করছে এবং যারা ফ্যাসিবাদ করছে তাদেরকে ছেড়ে দেয়, তাহলে আওয়ামী লীগকে আমাদের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আমাদের ওয়েলকাম জানাইতে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি আবার বাকশাল নিয়ে আসবেন, আপনি আবার 16 বছরের ফ্যাসিবাদ নিয়ে আসবেন, আমার গণতান্ত্রিক স্পেসে তো তার জায়গা নেই। তো আজকে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামী মূল্যবোধের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ এই দেশের তরুণ প্রজন্মের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ আমাদের জাতীয় ঐক্যের বাংলাদেশ হবে। এই বাংলাদেশে পক্ষ বিপক্ষের বিভাজনের যে ফ্যাসিস্ট রাজনীতি, আমরা তাকে অতিক্রম করে এসেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, যাতে করে আমরা এই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, তাকে ধারণ করতে পারি। যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, আমরা যেন তাদের প্রতি সুবিচার করতে পারি এবং আগামী দিনে আমরা যেন এই দেশের শিক্ষা, এই দেশের রাজনীতি, এই দেশের সংস্কৃতি সব কিছুকে আমরা বদলে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ডক্টর মির্জা গালিবকে। তিনি আসলে দেশের প্রত্যেকটি সেক্টরকে অ্যাড্রেস করে